শাকিব খান নাকি নিজেই নাকি এটা বলেছে যে, "আমি এফডিসির যারা পরিচালক তাদের ফিল্মে কাজ করব না আর কোনোদিন।" এটা কি সত্যি? আসলে এটা তো শোনা কথা, অনেক কিছু শোনা যায়। শাকিব খান যদি বলে থাকে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই তার প্রতি। কারণ শাকিব খান উৎপত্তি, তার উত্থান, ক্যারিয়ার সবকিছু কিন্তু এই এফডিসি থেকেই। এগুলো তার সবাই জন্ম। জানে। এটা আর সবাই জানে। পিতাকে যদি ভুলে যায়, তার জন্মকে, রক্তকে যদি সে ভুলে যায়, অস্বীকার করে, তার আমি তার প্রতি ঘৃণা এই অনুষ্ঠান থেকে প্রদর্শন করছি। কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন নিয়ে আমি অঞ্জনাইচ আবার হাজির হলাম আপনাদের মাঝখানে। আজকে আমার সাথে যাকে দেখতে পাবেন, যিনি আজকে আমাদের গেস্ট, তিনি একজন স্বনামধন্য চিত্র পরিচালক। তার নাম শুনলে আমার মনে হয় যে ঢাকা শহর, গ্রামগঞ্জের সবাই একবারে নাম শুনলে একবারে বুঝে যায় উনি কে। আজকে আমাদের সামনে চলে এসেছেন শাহীন সুমন ভাই। ভাই আপনি কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। ভালো আছেন? তা আপনি আপনার এই যে নামের বৈশিষ্ট্য যেটা বলছিলাম যে আপনার নাম শুনলেই মানুষ বুঝতে পারে। আপনাকে হয়তো চেনে না। এটা আপনার কেমন লাগে যে আপনার নাম শুনছে, আপনাকে চিনতে পারছে না? সিনেমা নির্মাণের ডিরেক্টরের সার্থকতা ওই জায়গায় যে নামে চিনে। আসলে আমাদেরকে তো আর পর্দায় দেখা যায় না, কোনো ডিরেক্টরকেই খুব একটা পর্দায় দেখা যায় না। অনেকে টুকটাক অভিনয় করতো, সেই সূত্রে তাদের দেখা যেত, বিশেষ করে যারা অভিনয় করতো। আর যেহেতু আমি অভিনয় করি না, আমাকে তো দেখার কোনো সুযোগও নাই। টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় বা পত্রপত্রিকায়, নিউজে, ওইটুকুই। ওই সূত্রে যারা চিনে চিনে, আর তাছাড়া বেশিরভাগ লোকই চিনে নামে। তো এমন একটা সময় ছিল, যেই সময় আমি আমার ছোটবেলার কথা বলতে পারি, সিনেমা হলের পর্দায় কিছু পরিচালক নাম এলে দর্শক দাঁড়িয়ে যেত, তালি দিত, পয়সা ছুঁড়ে মারতো। তো সেই সময় কিন্তু ছিল, মানে ডিরেক্টরের নামের উপর তালি পড়তো, পয়সা মারতো, ছুঁড়ে মারতো, প্লাস হলো ডিরেক্টর নামের উপর ছবি চলতো, সিনেমা চলতো। এটা একসময় ছিল। তো সেই হিসাবে আসলে নামে অনেকে চিনে, সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। মহান রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ যে আমার যে প্রফেশন আমাকে দিয়েছে, সেই প্রফেশনের জায়গা থেকে আমি যে কাজটা করি, শতভাগ সততা নিয়ে কাজ করি, যার কারণে দর্শকের যা চাওয়া, দর্শকের যে ধরনের ছবি দেখার পছন্দ তাদের, সেই জায়গায় যেতে পারি বলেই দর্শক আমাকে মনে রেখেছে, বলে ভালোবেসেছে বলেই নামটাকে মানুষ মনে রাখে। তো আপনার সাথে কথা যেহেতু বলবো আমরা সিনেমা নিয়েই কথা বলব। কারণ হুম। আমি দেখেছি, আপনাকে খুব কাছ থেকে দেখেছি। আপনি আমাদের বাংলাদেশের আ পরিচালকদের চলচ্চিত্র পরিচালক সমিতি যেটা, সেই সমিতির তো আপনি এখন প্রেসিডেন্ট। তো এইজন্য আপনাকে কাছে থেকে অনেকভাবে আমি দেখেছি। আপনার মধ্যে আমি দেখি সবসময় দেখতে পাই, সবসময় আপনি সিনেমা নিয়েই থাকেন। মানে আপনি সিনেমার বাইরে যে অন্য একটা জগৎ আছে, এটা আপনার মাথায় কখনো থাকে না। এটা আমি অনেক খেয়াল করে দেখেছি যে আপনি ঘুরে ফিরে আপনি সিনেমা। আপনি ঘুরে ফিরে আপনি কিন্তু আমি দেখছি যে আপনি হয়তো অন্য ইফতার নিয়ে কথা বলতেছেন বা পিকনিক নিয়ে কথা বলতেছেন। কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনি সিনেমায় চলে আসেন। এই যে সিনেমাময় আপনার যে জীবন, এটা শুরু করার জন্য কার অবদান সবচেয়ে বেশি ছিল? সিনেমাময় জীবন, সেটার অবদানের কথা আসলে মানে অনেক কথা বলতে হবে, অনেকের কথা বলতে হবে। এককভাবে সেটা হয় নাই। অনেকের তো মানে পিছনে ফ্যামিলির কারোর কথা সহায়ক যদি বলেন, ভূমিকা ছিল। ফ্যামিলির কারো কথা? ফ্যামিলি না, আমি আসলে কি, আমার পরিবারের মধ্যে আমি মানে ছোটবেলা থেকে একটু লিখালিখি করতাম। কবিতা, গল্প লিখা, এই অভ্যাসটা ছিল। আমার বাবা আমাকে প্রচুর সহায়তা করেছে ছোটবেলায়। এই লেখালেখির পিছনে একটা বিষয় আছে। আমি মনে করি যারা লেখালেখি করে, বিশেষ করে তুমি তো ভালো একজন রাইটার। তো সেক্ষেত্রে আমি মনে করি রাইটার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যেটা থাকে, সেটা হচ্ছে যে প্রচুর পড়াশোনা করা, প্রচুর পড়া। বিশেষ করে অন্যের গল্প, উপন্যাস সবকিছু পড়া। আমার বাবা ছোটবেলা থেকে, আমার ক্লাস 8 এ যখন পড়ি, আমার সময়ে মাসুদ রানা পড়া অনেক কঠিন একটা বিষয় ছিল, ক্লাস 8 এর ছাত্র। মানে অ্যাডাল্ট অনেক কিছু ছিল। সেই সময় আমার বাবা নিজে আমার হাতে মাসুদ রানা তুলে দিয়েছে যে, পড়বা। মাসুদ রানা থেকে আরম্ভ করে, বঙ্কিম থেকে আরম্ভ করে, সমর থেকে আরম্ভ করে, বাংলাদেশের রাইটার যারা আছে, বাদ নেই যে আমি মানে ওই ছোটবেলা থেকে উপন্যাস, গল্প না পড়েছি। তো সেটার ক্ষেত্রে সেটার প্রভাব আমার ভিতরে রয়ে গিয়েছিল। টুকটাক লেখালেখি করতাম, গল্প লিখতাম, কবিতা লিখতাম, গান লিখতাম। তো ওইগুলি থেকে সাংস্কৃতিক একটা বোধ ভিতরে তৈরি হয়েছিল। বিশেষ করে আমার স্টুডেন্ট লাইফে, কলেজ লাইফে আমি নিজেই মঞ্চ নাটক নির্দেশনা দিতাম, নাটক লিখতাম, অভিনয় করতাম। পরবর্তী সময়ে অবশ্য অভিনয়টা আর করি নাই। আ স্টুডেন্ট লাইফে অভিনয় করতাম মঞ্চে। আর নাটক মঞ্চস্থ করতাম ডিরেকশনের মাধ্যমে, প্লাস লিখার মাধ্যমে। তো এটা একটা সময় গেছে। ওই সময় থেকে আমার ভিতরে একটা মানে তাড়না ছিল যে সিনেমার পরিচালক,
বিশেষ করে যে কোনো শহর বা বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন সিনেমা হলের ব্যানার দেখলে, ব্যানারে যখন লেখা থাকতো পরিচালনা বা পরিচালিত অমুক নাম, আমাকে খুব আলোড়িত করতো। যদি একদম আমার নামটা এই জায়গায় দিতে পারতাম। ওইরকম একটা সুপ্ত বাসনা ছিল। ওই বাসনা ভিতরে লালন করেছি অনেক দিন। আমার এক জুনিয়র ফ্রেন্ড আছে মিরপুরে। সে একসময় কমিশনার ছিল, ওয়ার্ড কমিশনার। মিঠু নাম। সে আমাকে দিয়ে জীবনের ১ম, যেটা আসলে এখন পর্যন্ত প্রচার হয়নি, একটা নাটক তৈরি করেছিল। এটা আসলে আমার সিনেমা আসার আগের গল্প। আমার লিখা, এটা আমার কত ডিরেকশনের সালের নাটক। কথা? সেটা ২০০০ সালের আগে। আচ্ছা। সম্ভবত 98 এরকম হবে। তো ওটা আবার ওই সময় ২০০০ সালে অনেক আগে বিটিভিতে চালানোর জন্যে চেষ্টা করা হয়েছিল। কিন্তু মানে এটা বলাও ঠিক না। ওই সময়ের কিছু কর্মচারীরা একটু টাকা পয়সা চেয়েছিল। ঘুষ আরকি যেটাকে বলে। তা আমার যে প্রোডিউসার ছিল সে সাংস্কৃতিক মনা ছিল। যে কিন্তু আবার ঘুষ দিয়ে টাকা মানে নাটক না, চালাবে সে না। নাটক সাংস্কৃতিক মনা ছিল। সে মানে অদ্ভুত একটা ঘটনা। অনেকে তো নামাজ, ধর্মকর্ম যারা করে তারা এই ধরনের পথে হাঁটে না। আমার সেই ফ্রেন্ড ৫ ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু এই এই সাংস্কৃতিক দিকেও তার অনেক ঝোঁক ছিল। এরকম অনেক মানুষই আছে। আমার অনেক যে 3rd চলচ্চিত্র কানামাছির যে প্রোডিউসার সাহেব, উনিও খুব ধার্মিক, খুবই উনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। পরেজগার মানুষ। খুবই পরেশগার মানুষ, কিন্তু উনি কিন্তু ফিল্মকে পছন্দ করে, উনি নাটক পছন্দ করে, উনি সংস্কৃতিকে পছন্দ করে। সো আমার মনে হয় না যে সংস্কৃতির সাথে এই মানে এই ব্যাপারটা মানে ধর্মীয় মানুষের খুব বেশি প্রভেদ আসলে নেই। আমাদের এখানে আমাদের মাটিটাই তো আসলে এরকম। হুম। মানে বিভিন্ন রকমের মিক্সড অবস্থায় আমরা আমাদের জীবনযাপন মানে চালনা করি, করি। তো আমি আপনার কাছে শুনতে চাবো, শুনলাম একটা মজার ঘটনা শুনলাম যে আপনি নাটকও বানিয়েছিলেন একসময়। ২০০২ সালে আপনি ১ম এ সিনেমায়। নিজে সিনেমা বানিয়েছিলেন। আপনি নিজে বানিয়েছেন। তার আগে যদি আমি বলি যে, তার আগে কি আপনি কারো সাথে সহকারী পরিচালক হিসেবে ছিলেন? আমি আমারটা গোড়া থেকে বলি। আমি আসলে আজকের এই জায়গায় কথা বলছি, তার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, আমি তো আমার বাবার কথা বললাম, প্রয়াত হুম। বাবার কথা বললাম। বাবার কারণেই আমার আসলে এই পথে হাঁটা। আর পরবর্তী সময়ে আমাকে যে আজকে এই জায়গায় আছি, কথা বলছি, শাহীন সুমন হতে পেরেছি, তার শতকরা ৭০ ভাগ মানে বলব যাকে দিতে হবে সেটা হচ্ছে আমার শিক্ষাগুরু জনাব আবিদ হাসান বাদল। উনি প্রয়াত। উনার মাধ্যমে আমি মিরপুর থেকে, আমার বাড়ি মিরপুরে, জন্ম মিরপুরে। উনি থাকতেন মিরপুরে। ওইখান থেকে উনি আমাকে নিয়ে আসতেন, এফডিসি ঘুরাতেন, থাকতাম, দেখতাম। উনার এডিটিং, ডাবিং, শুটিং সবকিছু দেখতাম। আমি আসলে সহকারী পরিচালক বলতে যা বুঝায় সত্যিকার অর্থে সেরকম কখনোই ছিলাম না। কিন্তু আমি আসতাম, দেখতাম, যেতাম, সবকিছু শুটিং দেখতাম, আড্ডা মারতাম। সিনেমার সংশ্লিষ্ট সবার সাথে পরিচয় ছিল, সম্পর্ক ছিল, আসা যাওয়া ছিল, এবং আমি অ্যামেচার হিসেবে ছিলাম। প্রফেশনাল কোনো অ্যাসিস্ট করার এই ব্যাপারটা ছিলাম না। আমার শিক্ষাগুরুর সাথে আসতাম, যেতাম, দেখতাম সবকিছু। খুব খেয়াল করে দেখতাম। পর্যবেক্ষণের জন্যে আমার ভিতরে তো একটা বিষয় ছিল, সুপ্ত একটা বাসনা ছিল যে যদি কোনোদিন আমার নামটা ওরকম ওইখানে ব্যানারে যায় থাকে, পর্দায়। পোস্টারে থাকে, তো সেই কারণে আমি খুব খুঁটিয়ে, খুঁটিয়ে দেখতাম। এবং আমার শিক্ষাগুরু আবিদ হাসান বাদল উনি খুব নামি দামি পরিচালক অনেক ছিলেন, নামী পরিচালক। এবং উনি হুম। খুব টেকনিক্যাল, মানে এত রিচ ছিল টেকনিক্যালি, যেটা আমি ওনার কাছ থেকে দেখে, দেখে অনেক শিখেছি, আলোচনা করে শিখেছি। ওনাকে জিজ্ঞেস করতাম যে আমি ওস্তাদ ডাকতাম ওনাকে। ওস্তাদ ফিল্মে একটা রেওয়াজ আছে, ওস্তাদ শিষ্যর একটা বিষয়। তো ওই সূত্র ধরেই দেখতাম যে সবাই ওস্তাদ ডাকে ইয়েকে, শিক্ষাগুরুকে। তা ওনাকে ওস্তাদ বলতে, ওস্তাদ আমি বলতাম যে এই শটটা কেন এইভাবে নিলেন? কারণটা কি? উনি ব্যাখ্যা দিতেন, এবং উনি কখনো বিরক্ত হতেন না। আমাকে পাই টু পাই বুঝিয়ে বলতেন যে এটা এই কারণে। এবং ওই শিক্ষাগুলো আমার কাজে দিয়েছে। এবং আমি উনার বলি, এই অনুষ্ঠানের মাধ্যমে বলি, উনার পায়ের নখের ধুলার সমান যোগ্যতা আমার নাই। কিন্তু আমি আল্লাহর রহমতে, আল্লাহ আমাকে আয়াত দিয়েছে। উনি মারা গেছেন খুব অকালেই। দিয়েছে, আমি অসংখ্য ছবি নির্মাণ করেছি। তার পুরাটা কৃতিত্ব ওনার। আপনি যেভাবে করে আপনার এই যে শিক্ষাগুরুকে আপনি যেভাবে সম্মান দিলেন, মানে এটা দেখে কিন্তু আমার খুবই মানে ভালো লাগলো যে খুবই আমি মনে হলো যে আপনি মানুষ হিসেবেও আসলে একজন অনেক বড় মাপের মানুষ। আচ্ছা, নাহলে আমি একটু প্লাস করি। প্লিজ। সবার তো ফেসবুক আইডি আছে। আমার একটা ফেসবুক আইডি আছে। শাহিন খান, ব্র্যাকেটে শাহিন সুমন। আমার নিকনেম শাহিন খান। তো শাহিন সুমন আমার সিনেমার নাম। তো আমার যেই ছবিটা দিয়ে প্রোফাইলটা তৈরি করা আছে, সেই প্রোফাইলের ছবি আমি এবং আমার ওস্তাদ, মানে আমার শিক্ষাগুরু আবিদ হাসান বাদল সাহেবের ছবি দিয়ে এটা করা। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি,
হয়তোবা তার নিজের সন্তান আছে ৩ জন, ৩ ছেলে আছেন ওনার। তারাও হয়তোবা এইভাবে প্রোফাইল তৈরি করে নাই। আমার সেটা আছে এবং আমি আরেকটা জিনিস সবাইকে বলি, আমার ওস্তাদ বা শিক্ষাগুরু নাই। উনি চলে গেছেন। উনি ওইখানে ভালো আছেন, ভালো থাকবেন বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি এবং নামাজ ধর্মকর্ম খুব কম করি আমি। কিন্তু তারপরেও এক ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহর রহমতে আমি আমার ওস্তাদের কথা স্মরণ রাখি এবং আল্লাহকে বলি আল্লাহ তাকে যাতে ব্যস্ত নসিব করে। এটা আমি স্পষ্ট বলতে পারছি। বলতে পারছি এই কারণে আমার মধ্যে তার সত্তা আছে এবং আমি তার শ্রদ্ধা করি, ভক্তি করি এবং আমি মনে করি যে উনি হয়তো ওইখান থেকে ওই আমার এই কথাগুলি শুনছেন। আমি মনে করি যে ওনাকে যে আমি স্মরণ করছি, আমার মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটা আছে উনি জানুক সেটা। যে আমি সেই কৃতজ্ঞতা নিয়ে এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো এবং এই প্রফেশনে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে বলতে পারি এই কৃতজ্ঞতা বোধের কারণে আমি টিকে থাকবো সবসময় সম্মানের সাথে আল্লাহর রহমতে। এই যে আপনার কৃতজ্ঞতা স্বীকার করা, এটা তো খুবই বড় মাপের মনের পরিচয়। তো এখনকার যারা ধরেন সহকারী পরিচালক, আপনারও তো অনেক সহকারী পরিচালক হয়েছে। তাদের মধ্যে কি আপনি আপনার মতো এরকম মানে সম্মান দেওয়ার বিষয়টা দেখতে পান? আমি আসলে কি কৃতজ্ঞতা বোধের কথা আমি প্রথমে কিন্তু বলেছিলাম সেটা কৃতজ্ঞতা বোধের বিষয়টা আসে না কিন্তু আমাকে যে প্রথম মানে অনুপ্রেরণা দেওয়া নাটক তৈরি করা একজন পাঁচ ওয়াক্ত নামাজি আমার জুনিয়র ফ্রেন্ড মিঠু সেটা একটা আমার কৃতজ্ঞতার জায়গা। পরবর্তী সময় আমার ওস্তাদ কৃতজ্ঞতার জায়গা। আমি প্রথম ছবি করেছি নায়ক রুবেল ভাই। তার কাছে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই বা অনেক জায়গায় বলেছি, ওনার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই। সেভাবে টাকা পয়সা দিতে পারি নাই, কিন্তু উনি আমাকে নতুন পরিচালক হিসেবে যে পরিমাণ সহযোগিতা করার দরকার, সেটা করেছেন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার এই মুহূর্তে সম্পর্ক, আমি তার শালা, শ্যালক। উনি দুলাভাই, শালা দুলাভাই সম্পর্ক, দুলাভাই ডাকি। চমৎকার সম্পর্ক এবং তার কৃতজ্ঞতা তার প্রতি কৃতজ্ঞতা আমি সারা জীবন স্বীকার করব। আমার প্রথম প্রযোজক মেহেদী হাসান কাকুর নাম। আমি জীবনে সিনেমা ডিরেক্টর হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না আমার। আমার কোনো যোগ্যতা ছিল না যে আমি সিনেমার পরিচালক হব। আমি একটা আড্ডাবাজ লোক। এফডিসি আসতাম, আড্ডা মারতাম। আর অর্থনৈতিকভাবে একটু ভালো ছিলাম। আমি বড়লোকের সন্তান না। একদম মিডল ক্লাস থেকে এসেছি। কিন্তু আমি আ ফিল্মে আসার আগে এই ব্যবসা-বাণিজ্য করতাম। আমি আসতাম, অনেকের সাথে সম্পর্ক ছিল। প্রচুর খরচ করতাম এফডিসিতে। আসা যাওয়া, এই খরচ করা, ঘোরাঘুরি করতাম। সবার সাথে সম্পর্ক ছিল। তখন উনার সাথে সম্পর্ক হয় মেহেদী হাসান কাঁকন। আমার প্রথম প্রোডিউসার। প্রডিউসার ১ম। বসুন্ধরা মার্কেটের উল্টা পাশে, বসুন্ধরা সিটির উল্টা পাশে কাঁকন ফার্নিচার মার্কেট আছে। ওই কাঁকনই উনি। আচ্ছা। উনি তখন এত বড় মার্কেট ছিল না। ঢাকা ফার্নিচার মার্কেট আছে এখন অভিসার সিনেমা হলের পাশে নতুন মার্কেট উনার। উনি তখন খুব এত প্রসিদ্ধ ছিলেন না। মোটামুটি ছিলেন। উনার সাথে আমার ফ্রেন্ডশিপ হওয়ার কারণে উনি আমাকে দিয়ে সিনেমা তৈরি করলেন। প্রথম ছবি গডফাদার। ওই সিনেমাটা কি হিট ছিল? সুপার ডুপার হিট ছবি এবং উল্লেখযোগ্য একটা বিষয় আছে। গডফাদার মানে কেন্দ্রীয় ভূমিকায় গডফাদারের মানে নাম ভূমিকা অভিনয় করেছিলেন আমাদের প্রয়াত সিঙ্গার, আমাদের সবার গুরু আজম খান। পপ গুরু আজম খান। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। সেন্ট্রাল ক্যারেক্টার করেছিলেন উনি। হুম। গডফাদারের নাম ভূমিকা তার ইয়ে ছিল, অভিনয় করা ছিল ওটা। উনি তো মনে হয় আর কোনো সিনেমা করে নাই নাকি? না, না। গডফাদার করেছিল। ওটা আমার জানা মতো করে নাই, আমি জানি তখন না। বেশ আলোচনায় চলে আসছিল উনার, হুম, হুম। উনি গডফাদার করেছে এবং মুক্তিযোদ্ধা একজন ওটা মানুষ। আমাদের প্রথম ছবি এবং উনার গল্প অনেক গল্প আছে উনাকে নিয়ে আরকি ছবি করতে মানে অনেক উনি গল্প তো আছে। একটা লিজেন্ড গানের মানুষ। হ্যাঁ, উনাকে কিভাবে আপনি ফিল্মে আনলেন? এটা আপনার মানে টেকনিকটা কি ছিল? আমি ১ম এ চেয়েছিলাম আমাদের সিঙ্গার জেমস ভাই কিনতে। মানে একটা গডফাদার একটা গ্যাংস্টার। সে ওই সময় জেমস ভাই তখন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরতেন, জিন্সের প্যান্ট পরতেন, একটা গামছা থাকতো। হুম। আর পাঞ্জাবির নিচে উনি কোনো স্যান্ডো গেঞ্জি-টেঞ্জি কিছু পরতেন না। আমার আদলটা ভাল লাগতো। স্লিপার পরা, একটা এলোমেলো চুল, বড়, বড় চুল। আর দেখতে তো ওনাকে একটু অন্যরকম লাগে, কথা বলার টোন আলাদা। ওনার ফ্যান আমি। ওর সাথে আমার মোটামুটি সম্পর্কও তৈরি হলো। এক জায়গায় যেতাম, দেখা হতো, কথা হতো। আমি গুরু ডাকতাম। মানে সবাই গুরু রাখতো। স্বাভাবিকভাবে সবাই গুরু সবাই গুরু ডাকে। রাখতো, হ্যাঁ। আমিও গুরু ডাকতাম। আর উনার মধ্যে একটা মানে এমন একটা ডিজাইন ছিল যে আসলে সবাই তার শিষ্য। এটা আসলে সবাই মেনেও নিত। মানে উনার চলনে, বলনে, কথাবার্তায় উনার ডিজাইনটা এরকম ছিল, উনার শিষ্যত্ব গ্রহণ করতে পারলেই সবাই খুশি। তো সেরকম আমি একজন শিষ্য উনার। মানে তার খুব ভক্ত। তো উনার কাছে গেছি উনাকে দিয়ে সিনেমা করব। গডফাদার নাম ভূমিকায় ১ম ছবি যেহেতু একটা চমক দরকার। হুম, হুম, যাতে সারা দেশে দর্শকের একটা ইয়ে থাকে মানে নজর থাকে যে জেমস ভাই আছে ছবিতে। হুম। হ্যাঁ? তো ওই চিন্তা ভাবনা থেকে ওনার কাছে গেছি ছবি করার জন্য, ওনার সাথে সম্পর্ক আছে। বললাম, "গুরু আমার একটা সিনেমা করব, সিনেমা করতে হবে।" আমাকে দিয়ে অভিনয় হবে না রে, আমি অভিনয় করতে পারব না। আমি না গুরু করতে হবে, আমার ১ম ছবি করতে হবে।
আচ্ছা, তখন বললো, কত টাকা দিবি? আমি গুরু বলেন, আপনি বলেন। ও 10 লাখ টাকা দিবি। তা আমি শুনে হাসলাম। হাসিস কেন? আমি কই, এই মুহূর্তে ফরিদি ভাই, রাজীব ভাই নেয় 2.5 লাখ টাকা, আর আপনি বললেন 10 লাখ টাকা। শোন, আমি জেমস, আমি ব্র্যান্ড, আমাকে সেল করবি, আমাকে টাকা দিবি না? আমাকে দিতে হলে 10 লাখ টাকা দিতে হবে। সেই 10 লাখ টাকা দেওয়ার সক্ষমতা ছিল না আমার প্রডিউসারের। তো যার কারণে বিকল্প চিন্তা করেছিলাম, আর কাকে নেওয়া যায়, কাকে নিলে অডিয়েন্সের একটা আগ্রহ তৈরি হবে। যেহেতু প্রথম সিনেমা, সেই আগ্রহ চিন্তা করে, মানে দর্শক আগ্রহ মাথায় রেখে, আমার এক ফ্রেন্ড, সেও বয়স একটু জুনিয়র কিন্তু ফ্রেন্ডলি চলি আমরা, আমাদের বিখ্যাত এডিটর তৌহিদ হোসেন চৌধুরী, আমাদের চলচ্চিত্রের এডিটর। আপনি ছবি দেখলেই দেখবেন এডিটর মানে তৌহিদ হোসেন চৌধুরী, তো জাতীয় পুরস্কারপ্রাপ্ত। তো সে আমাকে বলল, শাহিন ভাই এক কাজ করেন, আমি তো কমলাপুর থাকতাম, আজম ভাই থাকে, আজম খান থাকে কমলাপুর, আমার সাথে সম্পর্ক আছে, আজম খানকে দেন। আমি কি, আজম খান করবে? চলো না যাই। তাকে নিয়ে গিয়েছিলাম, আজম খান ভাইয়ের সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম। উনি খুব খোলামেলা, খুব মানে বড় মনের মানুষ ছিলেন, মানে আত্মাওয়ালা, দিলওয়ালা, খুব বড় মাপের, বড় মনের মানুষ। আলাপটা অনেকক্ষণ আলাপ করলাম, গল্প শোনালাম, শুনলো। আমি বললাম যে, গুরু, উনি তো পপ গুরু, উনার তো ওনাকে গুরু ডাকে। ওরা গুরু ডাকে সবাই। তো গুরু, এই ক্যারেক্টারটা করলে যদি অভিনয় করেন আপনি, খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকতে হবে। মানে মূল ইনফরমেশন হলো এটা যে, এরকম একটা লিকলিকা গড়নের মানুষ, যার শরীরে মাংস নাই, শুধু হাড়, কঙ্কাল সর্বস্ব একটা মানুষ, সারা শহর নিয়ন্ত্রণ করে। গডফাদার সে সে গডফাদার, তার আঙ্গুলের ইশারায় সব কিছু ঘটে। মানে এটা ছিল আমাদের ভিতরের ইয়া। তো সেই হিসাবে তাকে বলার পর সেগুলো আছে, শুনলো, আছে ঠিক আছে দেখি, 7 দিন পরে আয়। আমরা চলে এলাম, 7 দিন পরে গেলাম ওনার সাথে দেখা করতে, পেলাম না। উনি কমলাপুর মাঠে ক্রিকেট খেলছেন, ওখানে গেলাম, দেখি পাকা সাদা পাকা দাড়ি। গুরু, দাড়ি কি বর সেভ করা নেই? এই এটা অভিনয় করতে হবো না? তোরা কইসস না ক্যারেক্টার ভালো লাগছে আমার, অভিনয় করুম, চল, কবে নামবি, নামা পর। এ হচ্ছে আজম খান ভাই, আমাদের পপ গুরু। আমাদের সাথে সম্পৃক্ত হলে না, ওনাকে দিয়ে শুরু করলাম 2002 সালের শেষ দিকে ছবি শুরু করলাম। ফিল্ম নিয়ে যখন কথা বলছি, আমি যেটুকু জানি যে বাংলাদেশের সবচাইতে বেশি সাকিব খান তো আমাদের এখন সবচাইতে বড় স্টার বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির। সাকিব খানকে নিয়ে সবচেয়ে বেশি সিনেমা করেছেন আপনি, সেটার সংখ্যা কতগুলো? 22টা ছবি তৈরি করেছি শাকিব খানকে নিয়ে। 22টা ছবি? 22টা, এটা সর্বাধিক। এটা আসলে কেউ আর ক্রস করতে পারবে না, কারণ কি শাকিব খান, আমি 2004 সাল থেকে শুরু করছি শাকিব খানকে দিয়ে শুরু। 2004 সালের প্রথম ছবি তার সাথে, ওই থেকে 2019 সাল পর্যন্ত শেষ। 2004 সাল থেকে 2019। 19 সালের পর আমি ছবি করিনি। প্রথম সিনেমাটা একটু বলবেন 2004 সালে? 2004 সালের ছবির নাম ছিল নষ্ট। ব্যাপক ব্যবসা সফল ছবি। এটা সাকিব ছিল, রিয়াজ ছিল। হ্যাঁ, আর কে ছিল সাথে? সাকিব, রিয়াজ, কেয়া, রত্না, আর ওমর সানি ভাই। আচ্ছা, ওমর সানি ভাই কি ভিলেন ছিলেন? ভিলেন, হ্যাঁ। তো এই সিনেমাটা ওমর মানে সানি ভাই ছিল, শিবা শানু ছিল। মানে আমি শুধু সাকিব খান নিয়ে অনেক গল্প করব, আমরা একটা ব্রেক নিতে হবে। তার আগে শুধু সংক্ষিপ্তভাবে একটু বলেন যে সাকিবের সাথে প্রথমে আপনি কিভাবে আলাপ হলো এবং কিভাবে তাকে আপনি চুজ করলেন, তাকে আপনি নিবেন, পিক করবেন? ওই সময় রিয়াজ মোটামুটি তুঙ্গে, আর শাকিব খান ইয়াং। প্যারালাল মানে শাকিব খান উঠছে। তার বেশ কিছু ছবি দেখেছি, তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। তার সাথে মোটামুটি পরিচয় ছিল, মানে সম্পর্ক মোটামুটি ছিল, তেমন না। আর আমি যেহেতু সিনেমায় 2-3টা, এর আগে আমি গডফাদার তৈরি করার সময়, বাংলাদেশের একটা রেকর্ড, গডফাদার তৈরি করার সময় আর 3 ছবি পেয়ে গিয়েছিলাম তৈরি করার রিলিজ করার আগেই। আগেই? রিলিজ করার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে, আসলে নিজেকে বড় করে দেখছি না, আমি আসলে সিনেমা বা নির্মাণ কি জিনিস, কিভাবে সিনেমা নির্মাণ করতে হয় সেটা আমি জানি না। যেহেতু আমি মানে প্রথাগত মানে শিক্ষা নিয়ে আসি নাই, আমি আমার উস্তাদের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে সরাসরি কিছু শিখি নাই, এসিস্ট করি নাই। আমি যা কিছু তৈরি করেছি সব আমার নিজের চিন্তায়। যেই শটগুলি নিয়েছি, যেই দৃশ্যগুলি চিত্রায়ন করেছি, প্রতিটা শটের পিছনে ছিল আমার নিজস্ব চিন্তা এবং আমার আল্লাহ প্রদত্ত আমার যতটুকু জ্ঞান। আমি আমার মতো করে শট নিয়েছি। আর যখন আমি ছবি শুটিং শুরু করি, তখনই পুরো ইন্ডাস্ট্রিতে চাউর হয়ে যায় নাম।
সমস্ত শিল্পী কুশলীরা মানে আপনার প্রথম ছবি কমপ্লিট করার আগেই আপনি চলাকালীন সময় চলাকালীন সময় মানে কমপ্লিট হয় নাই, হ্যাঁ কমপ্লিট হয় নাই। আপনি 3টা ছবি পেয়েছেন। হ্যাঁ এটা শুধু এটা মানে রেকর্ড মনে হয় শুধু আমার মনে শুটিং হয়। চলাকালীন সময়ে, কারণ হচ্ছে এমনভাবে প্রচার হয়েছে পুরা কাকরাইলপাড়া, তখন ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি, হুম। কাকরাইলপাড়া পুরা অনেক অফিস ছিল, শত শত অফিস। এই গল্পটা আমরা শুনবো। আমাদের একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে আসছে। এই ব্রেকের পরে আমরা আপনার কাছে ফিরে আসবো। ফিরে এলাম ব্রেক থেকে। আবার আমরা কথা বলবো আমাদের প্রিয় পরিচালক শাহীন সুমন ভাইয়ের সাথে। অনেক আড্ডা দিচ্ছিলাম। শাহীন ভাই, আমরা অনেক মজার কথা বলছিলাম। যেখানে আমরা শেষ করেছিলাম ওখান থেকে আমরা শুরু করি। আপনার সাকিব খানের সাথে পরিচয়ের কথাটা আমি জানতে চেয়েছিলাম যে তার সাথে আপনার কিভাবে পরিচয় হলো? আমি একটা সূত্র বলে গেছিলাম যে আমি বেশ কয়েকটা সিনেমাতে গিয়েছিলাম প্রথম ছবির পরই, তো আলোচনায় ছিলাম, হুম, হুম, হুম। মানে ইন্ডাস্ট্রি আলোচনায় যে নির্মাণ মানে প্রমাণ করার আগেই একটা প্রোডাকশন বয় কিন্তু অনেক কিছু বলে, সিনেমার একজন প্রোডাকশন বয় কিন্তু অনেক কিছু করতে পারে, বিভিন্ন অফিসে যায়, এটা বিভিন্ন জায়গায় বলা যায়, অমুক এক ডিরেক্টর আসছে ভাই এরকম শর্ট নেয়, ওরকম নেয়, সেরকম নেয়, এরকম বলা বলি, হুম, হুম, শিল্পী থেকে আরম্ভ করে সবাই এগুলি বলা বলি, ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে সবাই এই এই প্রচারগুলি খুব এতভাবে প্রচারিত হয়েছিল যে কাকরাইল পাড়ায়, মানে হিরিক দাবা মানে দাব দাব করে 3টা ছবি আরো চলে হাতে আসুন। আসে রিলিজ করার আগেই, মানে প্রমাণিত হওয়ার আগেই যাত্রাটা শুরু ওইভাবেই। এবং আল্লাহর অশেষ রহমত যে ওই যাত্রা চলমানই ছিল, মানে সবসময় সিনেমা ছিল, সিনেমা ছিল, সিনেমা ছিল। ওই সময় শাকিব খানকে নেওয়ার জন্য গেলাম, আর শাকিব খান নেওয়ার জন্য গেলাম, শাকিব খানের খুব ক্লোজ লোক ছিল, বন্ধু ছিল আরেক হিরো আসিফ ইকবাল, তার ক্লোজ ফ্রেন্ড আছে সাইফ খান কালু, কোরিওগ্রাফার, তারা আমাকে ধরলো, ফাইট ডিরেক্টর ডিএস চুন্নু, তাদের সাথে আমার সম্পর্ক, তারা আমাকে ধরলো শাকিবকে নিয়ে ছবি করার জন্য। তা আমি তখন আমার নিজের একটা গল্প, ছবির নাম নষ্ট, দীর্ঘদিন আমি গল্পটা লালন করেছিলাম কেমন, আমি সিনেমা আসার আগে থেকেই একটা সিনেমার একটা লাইন আপ তৈরি করেছিলাম, 10টা ছবি লাইন আপ, 1 লাইন 1 লাইন 2 লাইন 3 লাইন করে এরকম একটা লাইন আপ 2 পৃষ্ঠার মধ্যে তৈরি করেছিলাম, দৃশ্যগুলি কীভাবে কী হবে, যেহেতু আমি নাটক লেখালেখি করতাম, লেখালেখির অভ্যাস আছে, তো সেইভাবে লিখে রেখেছিলাম। পরবর্তী সময় ডিরেক্টর হওয়ার পরে আমি যখন নষ্ট বানানোর সুযোগ পাই তখন ওইটাই গিয়ে আমি কিন্তু পকেটে ওই কাগজটা থাকতে থাকতে, লাইন আপটা থাকতে থাকতে কাগজ বাস, মানে পুরো বাসটা ছিঁড়ে একদম, মানে খুব বিতিকিচ্ছা অবস্থা ছিল, মানে বাস পড়তে পড়তে কিন্তু কাগজ ছিঁড়ে যায়, ছেড়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। সেইটা দিয়ে স্ক্রিপ্ট করছি। এবং সেই স্ক্রিপ্টে 2টা ক্যারেক্টার ছিল নায়কের, শাকিব খান এবং রিয়াজের। শাকিব খানের ক্যারেক্টার ছিল অসাধারণ, দুর্দান্ত, আর রিয়াজ তখন ফর্মে একটু। আমি চিন্তা করছি শাকিব খানকে নিয়ে এই ক্যারেক্টার দিয়ে ছবি করব। এবং মজার ঘটনা, শাকিব খানকে নিয়ে ওই ছবি করার পর রিয়াজ তো ভাবতে পারে নাই যে আমি আসলে এই ধরনের একটা ঘটনা ঘটাবো, শাকিবকে ভালো ক্যারেক্টার দিয়ে তাকে একটু দুর্বল ক্যারেক্টার দিব, সেটা সে চিন্তা করে না, তো সে তার মার্কেট ভালো, সে ভেবেছে তার মতো। আমি চিন্তা করছি যে তাকে দিয়ে করাবো, এবং এই ঘটনা ঘটানোর পর ছবি রিলিজ করার পর শাকিব খানের ক্যারেক্টার পাশাপাশি তার ক্যারেক্টার দেখার পর রিয়াজ আমার সাথে 3 বছর কথা বলে নাই, মানে শাকিব খানকে ওই ক্যারেক্টার দিলাম, ওই রাগে অভিমানে রাগে অভিমানে 3 বছর কথা বল নাই। আপনাকে তারপরে শাকিবের সাথে আরো রিয়াজের সাথে আরো ছবি হচ্ছে, আর 2টা ছবি করেছি পরবর্তী সময়, সেটা পরে বাধা ছবি করেছি, অনেক সুপার ডুপার হিট ছবি, জমিদার করেছি রিয়াজকে নিয়ে। শাকিব খান নিয়ে এই 2004 সালের প্রথম শুরু, নষ্ট দিয়ে শুরু, এবং যাত্রা অব্যাহত ছিল। এমনও ছিল একটা সময় 5, 7, 6 সালে, 8 সালে, এরকম সালে দেখা যেত কোনো ডিরেক্টর গেলে সাকিবের শিডিউল চাইলে দেখা যেত শিডিউল নাই, কেন? শাহীন সুমন, অমুক মাস শাহীন সুমন, তুমুক মাস শাহীন সুমন। বছরে ওই সময় শাহীন সুমন মানে অন্তত 5টা ছবি রিলিজ হতো বছরে, তো 4 শাকিব থেকে 5টা। মানে শাকিব এবং খান সাকিবের মেজরিটি টাইম ছিল আমাদের। মানে শাকিব খানের সাথে এই যে আপনি 22টা ছবি করেছেন, তার মানে শাকিব খানের জীবনের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্টের পরিচালক আপনি। 100% আমি আমি আমার কথা বলি শুধু, আমি টার্নিং পয়েন্ট কয়েকটা পরিচালক নাম বলতে পারি এই বাংলাদেশে। এফআই মানিক ভাই, তারপরে বদিউল আলম খোকন ভাই, শাহাদাত হোসেন লিটন ভাই, এবং শাহীন সুমন। তো এদেরকে এখন শাকিব খান ডেট দেয় না কেন? এখন সে ডেট দেয় যাদেরকে এরা এখন ডেট দেয় না বলতে আসলে এই জিনিসটা আসলে বললে ভুল হবে। রানিং ডিরেক্টর কে আছে? মানে আপনি তো এখনো কাজ করতে আমি পারেন। আমি রানিং আমি আছি, কাজ করতে সক্ষম, কাজ করার মতো সক্ষমতা আছে, আল্লাহ সুস্থ রেখেছে, সব ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে সিনেমার যেই স্তরে গেছে, বাজেটের যে স্তরে গেছে, সেটা আমার নিজের কাছে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আহ, শোনা কথা, শাকিব খান 3 কোটি টাকা নেয়। আমার প্রিয় একজন অভিনেতা, প্রিয় একজন মানুষ,
এবং আমার খুব প্রিয় বন্ধু, মানে আমি একটু বয়স সিনিয়র, কিন্তু মানে প্রচণ্ড বন্ধুপূর্ণ সম্পর্ক আমাদের, এটা মানে বলার মতো না। দীর্ঘ সময় তো 22টা ছবি তো আউটডোর আছে, অনেক বড় 22টা ব্যাপার। হ্যাঁ। ছবির অনেক জার্নি আছে। হুম, হুম। তো সেই আবার বিপদ আপদ, নিজেদের বিপদ আপদ অনেক বিষয় আছে, ইন্ডাস্ট্রির অনেক কিছু আছে। সবসময় আমরা পাশাপাশি থেকেছি, মানে ছায়ার মতো তার সঙ্গী আমার সঙ্গী, এরকম আমরা যে পারস্পরিক যে বন্ধন সেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে। তার সাথে আমার কাজ নাই, কাজ করা নাই, কিন্তু এখনও যখন দেখা হয় মানে যে কেউ দেখলে ভাববে যে পৃথিবীতে তার সাথে ভালো সম্পর্ক কারোর সাথে নাই। এই মুহূর্ত মানে এই মুহূর্তটা ওই মুহূর্তটা তখন ওইরকম থাকে, এবং এটা এখনও বিদ্যমান যে আমরা সুসম্পর্কিত। তার সাথে কাজ করা হয় না কেন? শাকিব খান 3 কোটি টাকা নেয়, কথার কথা। আমি আসলে প্রস্তুত না 3 কোটি টাকা দিতে তাকে। তার মার্কেট আছে, সব আছে, সব ঠিক আছে, কিন্তু আমি যদি বাণিজ্যিকভাবে চিন্তা করি, ডিস্ট্রিবিউশন চিন্তা করি, টোটাল প্রজেকশনের জায়গাগুলি চিন্তা করি, যেহেতু আমি বাণিজ্যিক ছবি নির্মাতা, বাণিজ্যিক চিন্তা আমার মাথায় সবসময় থাকে। আমি নিজে চিন্তা করব যে একটা প্রডিউসারকে মানে নিজের হাতে খুন করার জন্য মানে অথবা আর্থিকভাবে ক্ষতির, কিন্তু ওই যে সামাজিক কোনোভাবেই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা কথা এগুলি প্রায় এগুলি একটা বোকাস, এগুলি একটা না প্রায় একটা কথা দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখি সবসময় বলে যে শাকিব খান নাকি নিজেই নাকি এটা বলেছে যে আমি এফডিসির যারা পরিচালক তাদের ফিল্মে কাজ করবো না আর কোনোদিন। এটা কি সত্যি? আসলে এটা তো শোনা কথা, অনেক কিছু শোনা যায়। আমি জানি না, আমি আসলে বিভাজনে বিশ্বাসী না, এফডিসি আর ওই বাইরে। মানে এটা তো হওয়া উচিত না, না আসলে। খুবই বাজে বিষয়টা। আর এফডিসিতে আমাদের কিন্তু অসংখ্য পরিচালক আছে। শাকিব খান যদি বলে থাকে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই তার প্রতি। কারণ শাকিব খান উৎপত্তি, তার উত্থান, কেরিয়ার সবকিছু কিন্তু এই এফডিসি থেকেই। একদম তার সবাই জন্ম, জানে, এটা আর সবাই জানে। পিতাকে যদি ভুলে যায়, তার জন্মকে, রক্তকে যদি সে ভুলে যায়, অস্বীকার করে, তার আমি তার প্রতি ঘৃণা এই অনুষ্ঠান থেকে প্রদর্শন করছি। আমি স্পষ্ট কথা বলতে পারি, তার প্রতি আমার অনেক ভালোবাসা, এটা বলে শেষ করা যাবে না, এবং সম্পর্ক সেরকম। এবং আমি তার সামনেই কথা বলতে পারবো, মানে এত বড় ক্ষমতা রাখি যে তার সামনেই কথা বলতে পারবো। শাকিব খানকে ঘৃণা করি বলতে পারবো, এই কারণে আমার তার সাথে ভালো সম্পর্ক আছে। সে যদি এফডিসি যাদের মাধ্যমে সে তৈরি হয়েছে, আজকে শাকিব খান হতে গিয়ে তাকে অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হয়েছে, পরত হয়েছে। অনেক স্তর পেরোতে হয়েছে, এবং স্তরের প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমাদের পরিচালক সমিতি যারা মেম্বার্স, তারাই ছিলেন। সোহানুর সোহান ভাই তাকে প্রথম সিনেমায় ব্রেক দিয়েছেন, তো সে কি অস্বীকার করলে হবে? সোহানুর সোহান যদি তাকে ব্রেক না দিত, সে তো পথে পথে টোকার মতো ঘুরা একটা লোক থাকতো হিসাবে। কিসে শাকিব খান হতো? সাধারণ একটা মানুষই থাকতো। চেহারা তোমার দেখা যেত খুব সুন্দর, কিন্তু শাকিব খান না বলে চেহারাটা কিন্তু এত সুন্দর হতো এত না। সুন্দর হতো না, রাইট। ফোকাসটা হয় সেভাবেই মানুষ। না কিন্তু তাহলে মানে আমার কাছে কেন আমার এই কথাটা অনেক যুক্তিপূর্ণ লাগে। লাস্ট ৫-৬ বছর মানে আমি দেখছি না যে উনি আসলেই এফডিসি কেন্দ্রিক কাউকে কোনো ডেট দিচ্ছে। তো এটা যখন সামাজিক হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে দেখি তখন আমার কাছে মনে হয় হয়তো তার কথা সত্যি হতে পারে। এটা মানে এটা এটা আমিও দেখি, এবং আমি আমি বিশেষ করে আমি বলি, আমি প্রডিউসার পেয়েছি, আলাপ হচ্ছে, কিন্তু এত বাজেট আসলে কি মানে অ্যাফোর্ড করে ছবি বানাবো? সেই প্রডিউসার ব্যাক পাবে কি, রিটার্নটা কি? ৬০-৭০টা সিনেমা হল দিয়ে, বা ১০০ সব মিলিয়ে ১০০ সিনেপ্লেক্স সিনেমা হল দিয়ে এই টাকা আসলে উঠে আসবে তাহলে না। এখন যে সিনেমাগুলো হচ্ছে কোনোটা প্রতি উঠে বছর আসবে না। টাকা উঠে আসে না। না, প্রশ্নই আসে না। এই যে ওটিটি এগুলি প্ল্যাটফর্ম আওয়াজ, ট্যাটফর্ম মিলে শুধু আওয়াজ। তাহলে এরা কয় টাকা ওটিটি, কয় টাকা বেচে? তারা ইনভেস্ট করে কেন এরা? এগুলি বিক্রি কয় টাকা করে আমরা জানি না। তাহলে আপনি বলতে চাচ্ছেন ইনভেস্ট করে, একবার ইনভেস্ট করবে, ২ বার ইনভেস্ট করবে, তারপরে থাকবে না। তো মানে আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন তাহলে এই যে টাকার লগ্নিটা হচ্ছে এই প্রডিউসার, ভালো প্রডিউসার এরা আমরা কি আমাদের ইন্ডাস্ট্রির যখন মার্কেটটা এত বড় না, তাহলে আমরা এত বড় ইনভেস্টমেন্টে যাচ্ছি কেন? কেন আপনি কাজ করছেন না? আজকে আপনি অভিমান করে ২ বছর কাজ করেন। আমি পিছনে না, যখন আমরা অভিমান না, কাজ করি না। আমার যে ধরনের প্রডিউসার আসে, লগ্নিকারক আসে, ওই অত বাজেট দিয়ে ছবি বানানোর মতো আমার চিন্তা নাই। কারণ এই কারণে, আমি যে লোকটাকে পথে বসাবো এই অধিকার তো আমার নাই। লোকটা অবশ্যই পথে বসবে। আমি অন্তত আমার নৈতিকতার জায়গা থেকে আমি তাহলে, আমি এক হাউসে বাংলাদেশ রেকর্ড, আমি সবার সামনে উন্মুক্তভাবে বলছি, বাংলাদেশের কারোর ক্ষমতা নাই একই হাউসে ৭ ছবি নির্মাণ করা। এক হাউসে ৭ ছবি, আমার কিন্তু সেই রেকর্ড আছে। এবং আমি সিনসিয়ার ছিলাম বলেই, কোন হাউস থেকে এটা? এটা তিতাস। আমি সিনসিয়ার ছিলাম বলেই একই হাউসে ৭টা সিনেমা তৈরি করা কিন্তু ৪টিখানি ব্যাপার না। এটা হয়েছে। আমি সিনসিয়ার, এখনও সিনসিয়ার, যে আমি আপনাকে প্রডিউসার পেলাম, জবাই করলাম, মুরগা বানালাম, সেটা আমি করব না। না তাহলে তো আসলে ওই যে ইন্ডাস্ট্রিটা তো ধ্বংস হয়ে গেছে আমি এই যদি জন্য। সেটা করতাম প্রথম থেকে, কিন্তু আমার কেরিয়ার এত বড় হতো না। আমার যদি আস্থা, ভরসা, বিশ্বাস আছে, যারা
লগ্নি করতে আসে তারা। এটা নিয়ে আপনি সাকিব খানকে কিছু বলেন নাই কখনো যে কোনটায়? কেন মানে তুমি আমাদেরকে ডেট দিচ্ছ না বা তুমি এগুলো বলো কেন? না, না, ডেট দেওয়ার ব্যাপারে তো কোনো না নেই শাকিব খানের। না নেই। না, আমি আমার সাথে আলাপ হয়। আসেন, একটা অমুক গল্প করেন, তমুক গল্প করেন। যে আমাদের একটা খুব মজার একটা সিনেমা আছে আমাদের একসাথে শাকিব খানের আমার, 'লাভ ম্যারেজ'। সুপার ডুপার মাহি ২০১৫ সালের। মাহি ছিল কি? হ্যাঁ? মাহি ছিল এটা? না, না, না। 'লাভ ম্যারেজ' অপু বিশ্বাস আর শাকিব খান। আচ্ছা, আচ্ছা। ২০১৫ সালের ঈদের, রোজার ঈদের ছবি ছিল 'লাভ ম্যারেজ'। রোজা না করবেন, ঈদের ছবি ছিল এবং ১ নম্বর ছবি, সুপার ডুপার হিট ছবি। আরেকটা রেকর্ড বলি, মানে আল্লাহ মাফ করুক। শাহীন সুমনের ক্যারিয়ারে অসংখ্য ঈদের সিনেমা আছে, অসংখ্য ঈদের সিনেমা। এবং ঈদের সিনেমা মানে শাহীন সুমনের ছবি মানে সেটা ১ নম্বর হবে। এখন ঈদে যখন সিনেমাগুলো রিলিজ পায় আপনার খারাপ লাগে না? এখন তো সিনেমার কোন সিনেমা? এই যে ঈদে? ঈদে যখন রিলিজ না, পায়। না, না। সময়ে তো আমার তো আগে, আমাদের আগে আমার খুব শ্রদ্ধাভাজন ডিরেক্টর প্রয়াত শহীদুল ইসলাম খোকন ভাই, তার প্রতি আমার শ্রদ্ধা এখনো। মানে আমরা অবাক হয়ে দেখতাম একটা ডিরেক্টর শহীদুল ইসলাম খোকন ভাই, তার ছবি এরকম হ্যান-ত্যান। মানে ধুন্ধুমার ব্যবসা করতো। প্লাস হলো তার ছবির একটা আলাদা আওয়াজই ছিল আলাদা। ঈদে আসতো, ডিজাইন ছিল আলাদা। অনেক ঈদে আসতো এটা আমার হ্যাঁ। মনে আছে। তো ওনাকে দেখে আমরা আসছি। আমার কেরিয়ার সময় কিন্তু ওনার কেরিয়ার পড়তির দিকে ছিল। আজকে আমার কেরিয়ারের জায়গায় আজকে রায়হান রাফি, আজকে হৃদয়, আজকে আমাদের প্রিয়তমার ডিরেক্টর, হুম। হুট করে নামটা ভুলে গেলাম। খুব কাছের ছোট হিমেল ভাই। আশরাফ, হ্যাঁ? হিমেল আশরাফ। হিমেল আশরাফ। এটা ডায়াবেটিসের কারণে এরকম মাঝে, মাঝে হয়। তো হিমেল আশরাফ আমার খুব কাছের ছোট ভাই, আদরের ছোট ভাই। তো এরা তো আসছে, আরো তো আসবে। আমরা তো আস্তে, আস্তে মানে একটা সময় কি নতুনের জোয়ার হবেই, আসবেই। এটা প্রকৃতির নিয়ম। আমার এই জন্য কোনো কষ্ট লাগে না, খারাপও লাগে না। কিন্তু আমি জানি মানে আমরা যত বেশি সময় যাবে আরো আমাদের অভিজ্ঞতার ঝুলি আরো সমৃদ্ধ হবে। আজকে পাশের দেশ ভারতে তাকালেই দেখা যাবে যে অনেক সিনিয়র ডিরেক্টররা এখনো মানে অসম্ভব ভালো রকমের ছবি নির্মাণ করছে। আমাদের বেলায়, বাংলাদেশের বেলায় হয়তো বা চিন্তা ভাবনা অনেক অন্যরকম থাকে যে আবার একটা বিভাজন তৈরি করা হয়েছে, এফডিসি লোকরা কিছুই জানে না। না, না, এটা এটা খুবই মানে ভুল কথা। কিন্তু একটা ব্যাপারে আবার আমার কাছে মনে হয় যে এখনকার যারা ডিরেক্টর অনেকে কি সেফ জোনে খেলে যে আমি সাকিব খানকে নিয়ে সিনেমাটা করি তাহলে আমার নামও 100%, পাঠবে। 100%। মানে তাদের এফোর্টের চেয়ে সাকিবের এফোর্ট এতে বেশি। কোনো ভুল নেই। মানে তাদের প্রতি তারা খুব কষ্ট পেতে পারে। এতে কোনো ভুল নেই। শাকিব খান তো একটা তৈরি ব্র্যান্ড। সম্পদ, ব্র্যান্ড। সেটা নিয়ে খেলে বাহাদুরি করার তেমন কিছু নাই তো। শাকিব খান যখন রমরমা, একদম চকচকা ঝকঝকা, তখন কিন্তু শাহীন সুমন বাপ্পি মাহিকে নিয়ে ছবি তৈরি করে সুপার ডুপার হিট ছবি দিয়েছিল 'ভালোবাসার রং'। এবং বাপ্পি মাহি কিন্তু মানে একের পর এক ছবি করেছিল, তখন ব্যস্ত সময় পার করেছিল। হুম, হুম। শাকিব খান তখন মানে ব্যস্ততা তার কমে গেছিল, সবাই জানে বাংলাদেশে। হয়েছিল কিন্তু। না মানে এখনকার যারা এই যে ডিরেক্টররা এরা কি আপনার মনে হয় যে মানে আমিও এখনকার হুম, ডিরেক্টরদের মধ্যেই পড়ি। হুম, হ্যাঁ? অবশ্যই। আমি দেখা যায় আমার একটা ঘরানা আমি আলাদাভাবে করি। হুম। আমরা এরকম টিভি থেকে অনেকেই যারা ফিল্মে আসছি, আমি মনে করি না যে টিভি আর ফিল্ম আলাদা কিছু। না, আলাদা অবশ্যই এক হ্যাঁ, এবং জিনিস। আমরা যখন একসাথে আমরা কথা বলি, আমাদের মধ্যে কিন্তু এই বিভাজনটা থাকে না। আমি কিন্তু আপনার সিনেমা দেখে আমি অনেক মানে আমার অনেক ভালো লাগে। আবার আপনারও আমার সিনেমা দেখে হুম। ভালো লাগে। কিন্তু এখনকার কি ডিরেক্টরদের মধ্যে যারা শাকিব খানকে নিয়ে সিনেমা করে, আপনার কি মনে হয় যে টেকনিক্যাল দিক থেকে এরা মানে অনেক উন্নত বা এরা টেকনিকটা বাইরের থেকে এরা ধার করে নিয়ে এসে ধরেন একটা সিনেমার শুটিং হয় বিদেশে, এডিট হয় বিদেশে। এটার মিউজিক আচ্ছা, বলি ডিরেক্টর, আমি। মানে ফাইট ডিরেক্টর সবই বিদেশি। তাহলে আমরা দেশের কি পেলাম? দেশের কি থাকলো? আমি খুব মানে কষ্ট পাই। খুব কষ্ট পাই। আমাদের দেশে অসংখ্য কুশলীরা বেকার। সেই জায়গায় আমাদের মানে অনেক, অনেক ভালো, ভালো আমাদের ফাইট ডিরেক্টর ভালো আছে, এডিটর ভালো আছে, ভালো কোরিওগ্রাফার সব আছে। দেখা গেছে যে এগুলি না করে অন্যদিকে করা হচ্ছে। মানে বাইরে থেকে করা হচ্ছে। আর যেটা বলা হয়েছিল যে হিমেল আশরাফ ২ টা ছবি করেছে। ২ টা ছবি অসম্ভব রকমের মেধাবী ডিরেক্টর সে। আমাদের রায়হান রাফি, সে কিন্তু শাকিব খানের বাইরেও সিনেমা করছে। তার হুম, মতো করে সিনেমা নির্মাণ করছে। শাকিব খান নির্ভর বলা যাবে না। হৃদয় ২ টা ছবি করেছে। একটা শাকিব খান, আরেকটা কিন্তু সিয়াম। সেম। শাকিব খান নির্ভর না। এই যে যারা এই মুহূর্তে রানিং আছে, যারা কাজ করছে, তারা কিন্তু শাকিব খান নির্ভর সবাই না। আমি সাধুবাদ জানাই যে শাকিব খানের উপর ভর করে না। মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে এরা কি টেকনিক্যাল নির্ভর নাকি আসলে ক্রিয়েটিভ? এই যে এই নতুন যারা আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের কি দোষটা কি আমরা কি মানে টেকনিক্যালি আমরা আমি আমার বলি, কাজগুলো ছেড়ে দিলাম আরেকজনের হাতে। তাই কি? না, এর ছেড়ে দেওয়ার অবশ্য একটা রিজন আছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে কি অনেক ইকুইপমেন্টের অভাব আছে। মানে আমাদের কারিগরি দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি।
যার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে অনেক কিছু আমরা সহযোগিতা নেই অনেক ছবিতেই, কিন্তু এতটা নির্ভরশীল হওয়া দরকার নাই আমি মনে করি। আমাদের দেশে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবার ঈদে ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে, তো একই জায়গায় গেছে ৩ ছবি মিউজিক করতে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা তো আসলে এক জায়গায় যাওয়ার দরকার ছিল না। আমাদের দেশে অসংখ্য ভালো ভালো মিউজিক ডিরেক্টর আছে, আমার এই মুহূর্তে আছে, এই মুহূর্তে আছে। তাদের শরণাপন্ন হওয়া উচিত ছিল। শাহিন ভাই আরেকটা জিনিস বলি কি আমি, যেমন ধরেন মানে একই রকম ফিল আপনি যেটা বললেন একদম রাইট, এই পয়েন্ট থেকে আমি ধরছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক একই রকম ৩টা সিনেমার একই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যাওয়ার কোনো দরকার ছিল না। তেমনি সিনেমার ক্ষেত্রে যেমন গত বছর ঈদে একটা ছবি আসছিল তানিম নূরের উৎসব, এবার আসতেছে আবার বনলতা এক্সপ্রেস। তো আমাদের কি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের যদি সিনেমা আপনি ধরেন, মনে করলাম যে বনলতা এক্সপ্রেস ভালো সিনেমা না ধরলাম, কিন্তু দর্শকের তো টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট লাগবে। আপনি যখন খেতে বসে তো আপনি ভর্তাও খাবেন, ডালও খাবেন, মাংসও খাবেন, মাছও খাবেন। আর আমরা যে সবই ওই একই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, একই রকম আর্টিস্ট দিয়ে, একই রকম ভায়োলেন্স দিয়ে, একই রকম খাবার তৈরি করি, সেই খাবার তৈরি করা কি ঠিক আছে? একটা শাহিন সুমন ভাইয়ের ফিল্ম যেমন দরকার, তেমনি একটা রায়হান রাফির ফিল্মও দরকার, তেমনি আবার একজন তানিম নূরের ফিল্মও দরকার। তো এইরকম এটা কি হওয়া উচিত না? নাকি আমরা খুবই নির্ভরশীল হয়ে যাব আসলে যে আমাদের মানে আদার্সের উপরে, মানে একই রকম বানাবো, এরকম কি কোনো ব্যাপার আছে কিনা? আমার আপনার কি মনে হয়? আমরা কিন্তু প্রতিটা মানুষ আলাদা, আলাদা। প্রত্যেকটা মানুষের আলাদা, হুম। মানে আমরা এক এক রকম চিন্তায় বাস করি, আমাদের এক এক রকম জগৎ এক একটা মানুষের। তো সুতরাং আমাদের টেস্টও কিন্তু ভিন্ন ভিন্ন। অনেকে আছে যে খাসির মাংস খুব পছন্দ করে, অনেকে আছে যে সারা বছর খাসির মাংস খায়ই না। তা আমি সিনেমা ক্ষেত্রে বলি, আমি এত উদাহরণে গেলাম না, বড় কিছুতে গেলাম না। সিনেমা দেখার ব্যাপারেও এক একজনের দৃষ্টিভঙ্গি, এক একজনের চাওয়া, এক একজনের চিন্তা এক এক রকম। সেটা অনেকে আছে অ্যাকশন ছবি দেখতে পছন্দ করে, অনেকে আছে থ্রিলার ছবি দেখতে পছন্দ করে, কমেডি দেখতে পছন্দ করে, স্পোর্টস ধরনের খেলা মানে ছবি দেখতে পছন্দ করে। পছন্দের কিন্তু বিভিন্ন মাত্রা আছে। আর এক ধরনের ছবি, শুধু অ্যাকশন ছবি, আমি ওই অ্যাকশন ছবি, সবচেয়ে ভালো অ্যাকশন ছবি তো হলিউডে, বিশ্বের সেরা অ্যাকশন ছবি হলিউড থেকে আসে, হলিউডে হয়। তো সেই হলিউডে কিন্তু শুধু অ্যাকশন ছবি হয় না, সব ধরনের সব ছবি ধরনের হয়। ছবি হয়। বাংলাদেশেও কিন্তু একই কথা। আজকে তামিমনুর উৎসব গত ঈদে ভালো গিয়েছে আমি বিশ্বাস করি, এবং খুব ভালোভাবেই বিশ্বাস করি তার ছবি বনলতা এক্সপ্রেস ভালো যাবে। এই ঈদে ভালো যাবে। কারণ এই দর্শক আছে, ফ্যামিলির দর্শক আছে। মানে বনলতা এক্সপ্রেস একদিকে হুমায়ুন আহমেদের টিজার উপন্যাস, টিজার দেখে তাই কিন্তু মনে হচ্ছে আসলে ভালো হবে। রিজার্ভ ভাল লাগছে। তারপরে ওই হুমায়ুন আহমেদের একদিকে হুমায়ুন আহমেদ আছে, আমাদের অসংখ্য পাঠকের প্রিয় একজন রাইটার। পাশাপাশি তামিনুর তার নিজ নামে এই মুহূর্তে আমি বলবো এক ছবির পরেও তার প্রতি আস্থা পুরোপুরি রাখা যায়, আবার অডিয়েন্স বহু রাখবে। আর্টিস্ট এটার মধ্যে কিন্তু একদম ভরপুর এবং আর্টিস্ট। শিল্পী তালিকায় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তো এরা তো লিজেন্ড বাংলাদেশে। মানে আরো অনেকে, বাঁধন, বাট আমি ওই নামে গেলাম না। সাবিলা আমি নূর, দুইজন মমো নাম, টমো, হ্যাঁ আমি অনেক। দুইজন নামেই যথেষ্ট। হ্যাঁ, মমো, হুম, সাবিলানুর, মমো, বাদত সবই তো আছে এখানে। সব আছে। ইয়াংরা আছে, অনেক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তামিম নূরের সেকেন্ড প্রজেক্ট। একটা ডিরেক্টর চাইবে তার প্রথম প্রজেক্টকে মানে অতিক্রম করতে, আরো ভালো কিছু করতে। হুম। তার সেই চাওয়াটা থাকবে। এবং আমি তামিম নূরের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে অবশ্যই তার নির্মাণ শৈলী ভালো হবে, তার ছবি অবশ্যই ভালো হবে, অবশ্যই বনলতা এক্সপ্রেস ভালো চলবে। আপনি তো সেন্সর বোর্ডের সদস্য, আপনি সেন্সরের ফিল্মগুলো দেখেন। তো আমাদের এই যে একটা ফিল্ম নিয়ে আমাদের খুবই আগ্রহ ছিল, যেটা গত মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় সিনেমাটা ব্যান করা ছিল, শনিবার বিকেল, মোস্তফা সরোয়ার হুম। ফারুকী। এই ১.৫ বছরে তাহলে এই ফিল্মটাকে কেন আলোর মুখ দেখলো না? এটা আসলে এই প্রশ্নের উত্তর যে আমি দিচ্ছি এই মুহূর্তে, এটা দেওয়া উচিত না আমার, তারপরেও দিচ্ছি মানে এই কারণে, কারণ গত ১.৫ বছর মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব আমাদের পরিচয় সমিতির মেম্বার। তো উনি ছবি নির্মাণ করেছেন, এই ছবি আটকা ছিল আওয়ামী সরকারের আমলে। হুম, উনি অনেক চেষ্টা তদবির করেছেন, এবং আমরাও এফডিসি কেন্দ্রিক বা বিভিন্ন সংগঠন আমরাও চেষ্টা করছি। আমরা আমরা পোস্ট দিয়েছি অনেক অনেক ক্ষেত্রে। পোস্ট দেওয়া, প্রতিবাদ করা, বলা, বিভিন্ন মিডিয়া বলা, সব কিছু আমরা করেছি। আমি ব্যক্তিগতভাবে করেছি। সরোয়ার ফারুকী সাহেব একদম নির্মাতা হিসেবে আমার খুব পছন্দের, কাছের। এবং আমি যেহেতু একটা আহ, পরিচয় সমিতির একটা সংগঠনের নেতৃত্বে আছি, অতীত ছিলাম, আমি উপমহাসচিব থেকে আরম্ভ করে মহাসচিব পর্ব ২ বার, উপমহাসচিব ২ বার,
মানে মহাসচিব, তারপর প্রেসিডেন্ট সবই হয়েছি। এবং যার কারণে উনি আমার একটা সম্মানিত মেম্বার। তার কাছে আমার ভোটেরও ব্যাপার আছে, আমার সাথে তার সাথে আর্থিক সম্পর্ক আছে, এবং ব্যক্তিগতভাবে ওনার কাজ দেখে আমি কাজও পছন্দ করি। ওনার টেলিভিশনে একটা নাটক আছে, আমি কতবার দেখেছি এটা বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। 420 মানে অসাধারণ ভালো লাগে। আমার মন খারাপ থাকলে আমি এটা দেখি, এখনও দেখি। এবং ওনার অন্যান্য কাজ সিনেমা টিনেমা, উনি অন্য ধরনের সিনেমা তৈরি করে, হয়তো বা আমার ফরম্যাট না। উনি এক ধরনের ওনার গড়ানোর ছবি তৈরি করে, আমি আমার গড়ানোর ছবি তৈরি করি। সেটা পথ ভিন্ন হতে পারে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক তার সাথে ভালো। ওনার জন্য আমরা অনেকেই লড়াই সংগ্রাম করেছি। পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকার হটানোর পর একটা সরকার হলো, সেই সরকারে উনি সম্মানিত উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা চলাকালীন সময় ওনার 1 বছর 1.5 বছর কেটে গেল। সেই ছবিটা আলোর মুখ দেখলো না কেন? এই প্রশ্নটা আমি আজকে যে প্রশ্নটা শুনলাম, সেই প্রশ্নটা এখান থেকে ওনাকেই করতে চাই। কি মানে কারণে? আপনার কি মনে হয় এটা কেন করলো না কেন? আমি জানি না কি কারণে। এটা ছিল যেভাবে, মানে যেই গল্পের উপর ছিল হোলিয়ার্টিজম, আমরা তো হুম, জানি। হোলিয়া হলি হ্যাঁ, আর্টিজান, হ্যাঁ। হলি আর্টিজান। তো ওই গল্পের উপর ছবি, ওটা কিন্তু সারা বিশ্বের টেলিভিশনের কল্যাণে, সারা বিশ্ব সবাই কিন্তু জানে। সবাই জানে। হুম, একদম লাইভ দেখেছে। হুম। তো সেটা নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। এটা নিয়ে লুকোচুরি কিছু নাই তো। যেমন না যে বাংলাদেশের মানুষ জানে না, বা বিশ্বের লোক দেখে নাই, জানে না। হ্যাঁ, এটা কি একটা বাজে ধারণা পুশ করে এই দেশে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে জঙ্গিবাদ। আমাদের দেশের জঙ্গিবাদ রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের কাছে পরিচয় তুলে ধরার জন্য এই ছবিটা কিন্তু যথেষ্ট, আমি মনে করি। তো সেই হিসাবে একটা খারাপ দিক এটা। না আমরা কিন্তু এটা তো নতুন আবার করে মনে করিয়ে দেওয়া। মানে ওটা তো আসলে বেসিক্যালি মানে শেষে কনক্লুশন কি ছিল? কনক্লুশন তো যে এরা তো কেউ আর টিকতে পারে নাই। এরা যারা এই যেকোনো অপশক্তি না, যারা না, থাকে, ঠিক অপশক্তি তো হ্যাঁ, বাঁচতে পারে নাই তারা। এটি তাহলে আমাদের ফিল্ম আমরা কি করি? আমরা কিন্তু গডফাদার মানে অনেক সন্ত্রাসীদের দেখাই। আমরা সিনেমার শেষে কিন্তু তাদের কিন্তু মেরে ফেলি। তার মানে আমরা দেখলাম যে সত্যির জয় হয় বা যারা আমরা মানে সত্য জয় হয় হুম, এবং অসৎ পরাজিত হয়। করেছে। তো এই ফিল্ম হয়তো তাই ছিল। না, যেটা সব সত্যি সব ঘটনা। ছিল, এটা ছিল। কিন্তু আমরা সিনেমার আঙ্গিকে দৃষ্টিতে যে চিন্তা করব, বিশ্বের দরবারে এটা পাঠানো হবে, সারা বিশ্বের মানুষ দেখবে। তাদের মন মানে চিন্তায় কিন্তু ঢুকবে যে বাংলাদেশ একটা জঙ্গিবাদ রাষ্ট্র। কিন্তু শাহীন ভাই না, এই দেখা গেছে আমরা সব বিচার করেছি, বিচারের সম্মুখীন করেছি, করছি। কিন্তু বিচারের সম্মুখীন, কিন্তু একটা জিনিস থেকে যায়, এটা আছে, ওইখানে আছে। ওই দেশে এইটার উৎপত্তি আছে বা এটা প্রমাণিত। কিন্তু শাহীন ভাই এটা তো আমরা দেখছে, ঠেকাতে পারব না। সবাই তো দেখেই না ফেলছে। দেখছে, আমিও দেখে ফেলছি। দেখছে, কিন্তু একসময় কিন্তু মানুষ ভুলে যায়। প্রতিটা স্মৃতি কিন্তু আস্তে, আস্তে একটা সময় গিয়ে একটা মানে হুম, ময়লার স্তর পড়তে, পড়তে একটা সময় কিন্তু স্মৃতির ইয়েটা ওইরকম জলজলা থাকে না। ঢেকে যায়। হ্যাঁ, একটু ইয়ে থাকে, পড়তে, পড়তে ময়লা পড়তে, পড়তে ধুলাবালি পড়তে, পড়তে। তো সেটা এরকমই। হলিউড যেন একসময় আমাদের ২০ বছর পর মানুষ কিন্তু ভুলে যাবে। না এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু আবার সিনেমা থাকলে কিন্তু এটা দালিলিক প্রমাণ থাকবে। চাইলে প্রতি মাসে, প্রতিদিন, প্রতি বছর তো এটা কিন্তু ঘুরে ফিরে মানে আসবে। সত্যি কথা যে আপনার সাথে যে আজকে আমরা যে আড্ডাটা দিলাম, আমার মনে হয় আড্ডায় আমরা সিনেমার বাইরে কোনো কথা বলিনি। আর আড্ডা দিতে, দিতে সময় শেষ হয়ে গেল। তো আমার মনে হয় যে এত সুন্দর প্রাঞ্জল একটা আড্ডা এটা আমাদের আর্কাইভসে থাকলেও আমরা আমরা সমৃদ্ধ হব এবং জানতে পারবো যে আপনার সেই স্ট্রাগল, আপনার যে সেই মানে কাজের সময়টা এবং ফিল্ম নিয়ে আপনার চিন্তাভাবনা, আপনার দর্শন, এটা আমরা আমাদের দর্শকরা সবাই জানতে পারবো। কিছু প্রিয় অপ্রিয় প্রশ্নে আমাদের সাথে আপনি এসছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেলস পরিবারের পক্ষ থেকে। আর আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমি আজকে এই অনুষ্ঠানে এসেছি এসের পর্দা চ্যানেল এস। এই চ্যানেলটি সিনেমার জন্য অনেক কাজ করে। আমাদের সিনেমাকে সমৃদ্ধ করার পিছনে ওনাদের অনেক ভূমিকা আছে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপনারা দর্শক যারা আছেন, তারা চ্যানেল এসের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ শাহিন ভাই। আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রিয় পরিচালক শাহিন সুমন ভাইয়ের সাথে। আজকে মজার একটা আড্ডা দিলাম এবং সিনেমাময় একটা আড্ডা দিলাম। সবাইকে ধন্যবাদ।